আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজেদ শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের 9 বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক আহত, কয়েক জেলায় ট্রেন চলাচল বন্ধ, ক্ষয়ক্ষতি কমানো, দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ, সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়, লঞ্চে উঠতে গিয়ে নিহত এক। দূরপাল্লার বাসে 1.5 গুণ ভাড়া আদায়ের অভিযোগ, অতিরিক্ত যাত্রী ট্রেনে, মহাসড়কে দীর্ঘ যানজট। দেশে শুক্রবার দেখা যেতে পারে শাওয়ালের চাঁদ, তথ্য আবহাওয়া অফিসের। ঈদের দিন থেকে টানা 3 দিন ঢাকা সহ উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস। এবং শেষ মুহূর্তের ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী, পণ্যের দাম ও মান নিয়ে ক্রেতাদের অভিযোগ, প্রত্যাশা মাফিক বেচা বিক্রি না হওয়ায় হতাশ বিক্রেতারা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলোর উদ্ধার কাজ করছে 2টি রিলিফ ট্রেন। দুপুর 2টার দিকে সেখানে ট্রেনটি 9টি বগি লাইনচ্যুত হয়। এতে করে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের একাংশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই ঘটনায় ট্রেনের শতাধিক যাত্রী আহত হয়েছে। এই ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এই ঘটনায় সান্তাহার রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বগুড়া ও নওগাঁ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। নীলসাগর এক্সপ্রেস ঈদের ঘরমুখ যাত্রীদের নিয়ে গন্তব্য নীলফামারী। দুপুর 2টার দিকে বগুড়ার সান্তাহারে পৌঁছালে হঠাৎ লাইনচ্যুত হয় 9টি বগি। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও স্থানীয়দের মাঝে। দুর্ঘটনায় নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো আড়াআড়িভাবে ছিটকে পড়ে লাইনের ওপর। এতে বন্ধ হয়ে যায় ওই রুটে ট্রেন চলাচল। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে স্থানীয়রা। পরে যোগ দেয় রেল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আহতদের নেওয়া হয় পার্শ্ববর্তী হাসপাতালে। আমাদের 4টা ইউনিট মিলে যে আমাদের রেস্কিউ কার্যক্রম পরিচালনা করেছি, সেখানে আমরা টোটাল 47 জন ভিকটিমকে হসপিটালাইজ করতে সক্ষম হয়েছি। কোথায়? আমরা নওগাঁ সদর হসপিটালে তাদেরকে হসপিটালাইজ করার ট্রাই করছি। ইনশাআল্লাহ ওখানে চলছে কার্যক্রম। স্থানীয়রা জানিয়েছেন বগিগুলো লাইনচ্যুত হওয়ায় রেল লাইনের স্লিপারে ব্যাপক ক্ষতি হয়েছে। অধিক গতির কারণে দুর্ঘটনা বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। রেলের এখানে লাইনের কাজ চলতেছিল এবং সামনে লাল ফ্ল্যাগ দেওয়া ছিল, কিন্তু লাল ফ্ল্যাগ চালক লাল ফ্ল্যাগ দেখতে পেয়েছে কিনা জানি না, ট্রেন দ্রুত গতিতে আসার ফলে এই ঘটনাটা ঘটে। ড্রাইভারের জন্যই হয়েছে এটা ঘটনা, মেল ঘটনাটা, কিন্তু কখনই তো জানি। আর কাজ হচ্ছে সিগন্যাল দেওয়া ছিল। এই নীলসাগর এক্সপ্রেস ট্রেনটা এই ঘটনাস্থলে সিগন্যাল মানে নাই। আমাদের স্টাফ 4 কিলোমিটার দূরে যায় রেড ফ্ল্যাগটা ধরছে, তো সিগন্যালটা অমান্য করার কারণে আমাদের একটা স্টাফ মারাত্মকভাবে ক্ষতি হয়েছে তার। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় দুর্ঘটনা কবলিত বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলেন তিনি। সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশও দেন তারেক রহমান। সদরঘাটের লঞ্চ দুর্ঘটনায় সোহেল ফকির নামে এক যাত্রী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন তার পিতা। নিহত সোহেলের অন্তঃসত্ত্বা স্ত্রীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার পর রাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এসব তথ্য জানান। ঈদ যাত্রায় এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনার সাথে জড়িত লঞ্চ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চটির রুট পারমিট বাতিল করা হলেও এখনো গ্রেফতার করা যায়নি ঘাতক চালককে। ট্রলারে চড়ে পিছন দিক থেকে লঞ্চে উঠতে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। ঠিক তখনই পেছন থেকে ট্রলারে থাকা যাত্রীদের ওপর উঠে পড়ে জাকির সম্রাট লঞ্চটি। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান 2 যাত্রী। কয়েকজন আহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
যে দুটি লঞ্চের মধ্যে ঘটনা ঘটেছে সেই দুটি লঞ্চের ইতিমধ্যে আমরা রুট পারমিট বাতিল করে দিয়েছি। আমরা দুটি তদন্ত কমিটি করেছি। প্রকৃত পক্ষে যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। কারণ নৌপথে কোনো ধরনের দুর্ঘটনা, ছোট্ট একটি দুর্ঘটনা, সেটিও আমরা এইখানে আমাদের অ্যালাউ করার কোনো সুযোগ নেই। দর্শক, এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন সহকর্মী সাজ্জাদ জাহান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাজ্জাদ, লঞ্চ টার্মিনালে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং নিহত ও নিখোঁজদের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ নাজিয়াত। আপনি জানেন যে এখানে বিকাল 5টা নাগাদ একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যে এখানে লঞ্চ টার্মিনালে যে যাত্রীরা বরিশালে ঈদ উদযাপন করার জন্য যাচ্ছেন, এদের মধ্যে আমরা দেখতে পাই যে একই পরিবারের একজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন এবং কি তার পিতা নিখোঁজ রয়েছেন মর্মান্তিক আহত অবস্থায়। সেই সাথে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আহত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরবর্তীতে এখানে সশরীরে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। তিনি এসে সার্বিক পরিস্থিতি অবলম্বন করেন এবং কি দোষীদের এই ঘটনার সাথে যারা দোষী তাদেরকে সাজার আওতায় আনার নিশ্চয়তা নিশ্চিত করেছেন। সেই সাথে আমরা জানতে পারি যে লঞ্চটি এই দুর্ঘটনা ঘটে, এই লঞ্চটিকে লাইসেন্স বাজেয়াপ্ত করা হলেও লঞ্চটির যে চালক রয়েছেন তাকে এখনও আইনের আওতায় আনা যায়নি। তবে যে ঘটনাটি বলছিলাম যে অনেকেই এখানে দেখতে পাই যে আমরা তড়িঘড়ি করে লঞ্চ যখন ছেড়ে যায় তখন লঞ্চে ওঠার জন্য একটি প্রয়াস থাকে, তারা হয়তো ট্রলারে করে যায়। ঠিক ট্রলারে করে লঞ্চে উঠতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং কি ঈদকে সামনে রেখে যারা ঈদে বাড়ি যাবে বা পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করবে এমন একটি মুহূর্তে তারা এই দুর্ঘটনার শিকার হয়। পরবর্তীতে এই দুর্ঘটনার যে ঘটে তার পরবর্তীতে এখানে আইনশৃঙ্খলারও একটি ব্যাপক জোরদার পরিস্থিতি করা হয় যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। তবে আমরা দেখতে পাই যে ঈদকে সামনে রেখে তুলনামূলকভাবে লঞ্চ ঘাটে যথেষ্ট ভিড় রয়েছে। বাস টার্মিনালের পাশাপাশি রেলওয়ের পাশাপাশি লঞ্চেও আমরা দেখতে পাই যে সন্ধ্যার পর থেকে ব্যাপক ভিড় দেখা যায়। যাত্রীরা বাড়ি ফেরার জন্য এখানে এসেছেন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তুলনামূলকভাবে ভাড়া একটু কিছু কিছু জায়গায় বেশি নেওয়া হচ্ছে। তো আনুষঙ্গিকভাবে সার্বিক পরিস্থিতি ঠিক থাকলেও যে দুর্ঘটনাটি ঘটেছে এই দুর্ঘটনায় অনেককেই ভীত সংস্ত করে তোলে এবং কি অনেকে এই ঘটনার জন্য নিন্দাও জানায়। প্রশাসনের পক্ষ থেকে আরও যাতে পদক্ষেপ নেওয়া হয়, এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সকলকে যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে, সকলে যেন এ ধরনের একটি ব্যবস্থা নিশ্চিতে প্রশাসন আরও দায়বদ্ধ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা করছেন যাত্রীরা। তো এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ। বাস, লঞ্চ ও ট্রেনে নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। অন্যবারের তুলনায় এবারে ঈদ যাত্রা কিছুটা স্বস্তিদায়ক হলেও দূরপাল্লার বাসে 1.5 গুণ ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, তবে আসনের তুলনায় অতিরিক্ত যাত্রী উঠছে ট্রেনে। দাঁড়িয়ে ও ছাদে উঠে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ। এদিকে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো প্রমাণ মেলেনি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। মিজান শাহজাহান রিপোর্ট। আনন্দ নিয়ে বাড়ির পথে রাজধানীবাসী। পরিবার পরিজন নিয়ে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ। যানজট না থাকায় এবার ঈদযাত্রায় ভোগান্তি কম হওয়ায় স্বস্তি প্রকাশ করলেন তারা। গাবতলী মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের খুব একটা ভিড় না থাকলেও সায়েদাবাদ বাস টার্মিনালে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। মহাসড়কে যানজট না থাকলেও যানবাহনের চাপ থাকায় ধীর গতিতে চলছে গাড়ি। তবে সংযোগ রাস্তার মোড়ে যেখানে সেখানে যাত্রী তোলায় খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হয়। 7:30টায় আসছি, আসার পরে এখন পর্যন্ত বাসের টিকিট পাই নাই। এখনো সবাই তো দাঁড়াই আছে, সবারই ভোগান্তি হচ্ছে। অতিরিক্ত বলতে কি এখন ভাড়া কত করে যায় না, 850 টাকা করে টিকিট নিচ্ছে। ভাড়া তো বাইরে গেছে, ভাড়া একটু বেশি, 500 টাকা ভাড়া, 600 টাকা। আগে 500 টাকা ছিল, বিআরটি থেকে 655 টাকা বলছে, আমরা 55 টাকা কম নিচ্ছি।
এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। ভাড়া বৃদ্ধি অতিরিক্ত নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না, এবং যে সমস্ত টিম আছে তারাও বলছে যে না, এখানে ভাড়া বেশি নেওয়া হয়নি, যাত্রীদের কোনো অভিযোগ নেই। পদ্মা সেতুর কারণে সদরঘাটে লঞ্চ যাত্রী কিছুটা কম হলেও ঈদকে কেন্দ্র করে যাত্রীদের প্রচণ্ড চাপ সদরঘাটে। এখন বাসের সাথে পাল্লা দিয়ে লঞ্চ ছাড়ছে সারাদিন ধরেই, সকাল 7টা থেকে রাত 11টা। কানায় কানায় পূর্ণ হয়ে এভাবেই টার্মিনাল ছাড়ছে লঞ্চ। কমলাপুর রেল স্টেশন থেকে বুধবার মোট 60টি ট্রেন ঈদযাত্রার জন্য নির্ধারিত। এসব ট্রেন সময় মতো ছেড়ে যাওয়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। আসনের বাইরে 25% দাঁড়ানোর টিকিট বিক্রির নিয়ম আছে, তবে প্রায় 50% যাত্রী দাঁড়িয়ে যাচ্ছেন। নিষেধাজ্ঞা অমান্য করে প্রাণের ঝুঁকি নিয়ে অনেকেই উঠছেন ছাদে। রেলপথ সড়ক এগুলো যদি ভালো থাকতো তাহলে কি আর এরকম ভাবে কষ্ট করে যেতে হইতো না, কিন্তু আমরা টিকিট কেটে ভাই দাঁড়ায় যেতেছি। অপ্রতুল্য সিট সংখ্যা, এটা দিয়ে সিট কাটলেও প্রত্যেকের সিট বরাদ্দ দেওয়া সম্ভব না। জন্মটা যেখানে আমাদের সেখানে আমাদের যাইতে হয়, নারীর টান সর্বশেষ হচ্ছে নারীর টানে যেতে পারে। স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, চেষ্টা করেও সবাইকে ছাদ থেকে নামানো যায়নি। কিছু যাত্রী বিচ্ছিন্নভাবে ছাদে ওঠার চেষ্টা করে, তো আমরা হয়তো 100% সফলতা পাইনি, তবে আমাদের প্রচেষ্টা ছিল। এই ক্ষেত্রে যাত্রী সাধারণকেও সজাগ হওয়া উচিত। ট্রেনের ছাদে ভ্রমণ জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। সড়ক পথে যানজটের ভোগান্তি এড়াতে যাত্রীদের অনেকেরই পছন্দ ট্রেন। কর্মজীবী মানুষ, বিশেষ করে যারা ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঈদ করতে যান, তাদের ঈদের আনন্দটা শুরু হয় মূলত ঈদ যাত্রার মধ্য দিয়েই। কিন্তু সেই ঈদ যাত্রা যদি হয় অস্বস্তিদায়ক, তাহলে পরিবার পরিজন নিয়ে শেকড়ের টানে গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়ার উৎসাহ হারান তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা। এদিকে মহাসড়কে যানজট থাকায় যানবাহনের চাপ বাড়ায় ধীর গতিতে চলছে গাড়ি। ফলে ঈদের ছুটির দ্বিতীয় দিন ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট দেখা দিয়েছে। তবে কিছুটা স্বস্তি রয়েছে ঢাকা মাওয়া মহাসড়কে যাত্রীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করছে রোভার স্কাউটসের সদস্যরা। মনির হোসেন তপু রিপোর্ট। মহাসড়কে পছন্দের পরিবহনে এবারের ঈদযাত্রায় আনন্দ নিয়ে বাড়ি ফিরছে মানুষ। সকালের দিকে যাত্রাপথের ভোগান্তি ছিল অনেকটাই কম, তবে বেলা বাড়ার সাথে সাথে বাস থামিয়ে যাত্রী ওঠানামার কারণে কোথাও কোথাও হালকা যানজটের সৃষ্টি হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর আমি যানজট কমে পাইছি। ঢাকা থেকে আমি অলমোস্ট কুমিল্লায় 2-2.5 ঘন্টার মধ্যে আমি চলে আসতে পারছি আর কি। প্রত্যেকটা বাজারে যেভাবে ভলান্টিয়ার এবং কি পুলিশ বাহিনী আছে, যদি এইভাবে থাকে তাহলে আমরা গাড়ি চালাতে আগামীতে ইনশাল্লাহ আমাদের কাছে ভালোই লাগবে। কোনো জায়গায় যানজট ছিল না, আজকে খুব সুন্দর মতো গাড়ি চালাতে পারছি। উত্তরাঞ্চলের ময়মনসিংহ, ভৈরব, জামালপুর, নেত্রকোনা, সিলেট সহ আশপাশের জেলায় যাওয়ার পথে তীব্র যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত যেতে সময় লাগছে কয়েক ঘন্টা। নরমালে 3 ঘন্টা লাগে, কিন্তু এখন যানজটের কারণে 5 থেকে 6 ঘন্টা লাগতেছে। ঢাকা থেকে যেতে কমপক্ষে 8-10 ঘন্টা লাগতেছে। কোথায়? ময়মনসিংহ। ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে নির্ধারিত সময়ে কাউন্টারে বাস না আসায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। যাত্রী হয়রানি কমাতে টার্মিনালগুলোতে অভিযান চালাচ্ছে বিআরটিএ। বাচ্চা কাচ্চা নিয়ে 3 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, বৃষ্টিতে ভিজতেছি। ওরা দেখে না কেন আমাদের অসুবিধা? আপনারা কি টিকিট কি আগে কাটছেন না কাটবেন? না, আমরা টিকিট কাটি নাই, টিকিটের জন্য দাঁড়ায় আছি 3-4 ঘন্টা ধরে। গাড়ি একটা আসবো রাত্রে, ওটা আর যাবেন, ওটা কালকে যাবে। তাহলে আমরা কি করবো? আমরা তো 2টাতে লাইনে দাঁড়াইছি, রোজা রেখে কষ্ট করে দাঁড়াইছি না। যখন আমরা কনফার্ম হইছি যে উত্তরা পর্যন্ত আসছে, তখনই আমরা টিকিট সেল দিব। এর আগে আমরা অনিশ্চিতের মধ্যে তো টিকিট দিতে পারবো না, এই হলো সমস্যা। আর কোনো সমস্যা নিয়মিত ওদের রাত 9টা বা 9:30 পর্যন্ত ওদের গাড়ি মুভ করে। তো আজকে যতক্ষণ যাত্রী থাকবে গাড়ি যেন স্টপ না হয়, সে ব্যাপারে আমরা তাদের সাথে কথা বলি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা, ক্যান্টনমেন্ট ও 14 গ্রাম এলাকাগুলোতে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। বেশি ভাড়া আজকে নেয় নাই, আগামীকাল হয়তো অনেক গার্মেন্টস ফ্যাক্টরি ছুটি হবে, তখন হয়তো একটু ভাড়াটা বেশি নেবে। এদিকে ঢাকা, বরিশাল, খুলনা মহাসড়কে পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই সেতু ও সংযোগ সড়কগুলোতে যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও
পারাপারে কোনো ভোগান্তি নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখানে 2টি রুটে 22টি ফেরি ও 33টি লঞ্চ চলাচল করছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঈদের ছুটি শুরু হওয়ায় পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে নগরবাসীর বড় একটি অংশ নারীর টানে বাড়ির পথে, তাই ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। অফিস আদালত বন্ধ হয়ে যাওয়ায় সড়কগুলোতে যানবাহনের চাপ নেই। কোথাও কোথাও প্রায় ফাঁকা সড়কের চিত্র দেখা যাচ্ছে। যাত্রীবাহী বাসের সংখ্যা কমে গেলেও প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল তুলনামূলক বেশি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ঈদের ছুটি এলেই পাল্টে যায় রাজধানী ঢাকার চেহারা। থাকে না চিরচেনা কোলাহল, যানজট বা পরিবহনের হর্নের শব্দ। মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু হলেও জীবিকার তাগিদে রাজধানীতে থাকা মানুষ আগের দিন বিকেল থেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। এটি রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট। যানবাহনের জটলা নেই, ফাঁকা সড়কে দ্রুত চলাচলের সুবিধায় খুশি চালক, যাত্রী সবাই। এখন তো অনেক চমৎকার। ধরেন এই যে আমি বাংলা মোটর যাবো, এখন 5 মিনিট লাগবে হয়তো, সময় 5-7 মিনিট। এটা আসলে এনজয়েবল না। এরকম যদি ঢাকার শহরে সবসময় ফাঁকা থাকতো তাই আর কি ভালো লাগতো। আগারগাঁও মোড়ে দেখা গেল অনেকটা অলস সময় পার করছেন ট্রাফিক পুলিশরা। বললেন ঈদের ছুটি এলেই কেবল এমন স্বস্তির ডিউটি পান তারা। অন্যান্য সময় আমাদের জন্য অনেক কষ্ট হয়, মানে গাড়ির চাপ থাকে। এখন সবাই বাড়ি যাচ্ছে, এই জন্য শহরের মধ্যে গাড়ি ঘোড়া একটু কম। যানবাহনের ভিড় না থাকলেও মার্কেট ও বাস টার্মিনাল কেন্দ্রিক কিছুটা যানজট রয়েছে। তবে রাজধানীর সড়কগুলো এখন অটোরিকশার দখলে। বর্তমানে একবারে রুট ফাঁকা। এখানে কি আর বিশ্ব রুটি কি সব ফাঁকা, লোকজন নাই, এই জন্য কামাই কাজ কম। ফাঁকা ঢাকার সুযোগে যাতে চুরি ছিনতাই না বাড়ে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে এমন প্রত্যাশা নগরবাসীর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সৌদি আরবে আজ শাওয়াল মাসে চাঁদ দেখা যায়নি, ফলে দেশটিতে শুক্রবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবে মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, চাঁদ দেখা না যাওয়ায় এবার দেশটির মানুষ 30টি রোজা রাখবেন। সৌদি আরবে চাঁদ দেখা কমিটির সন্ধ্যায় বৈঠক করে জানায়, দেশের কোনো প্রান্তেই নতুন চাঁদ দেখা যায়নি, ফলে এবছর সৌদি আরবে রমজান মাস 30 দিন পূর্ণ হচ্ছে। দেশের আকাশে শুক্রবার দেখা যেতে পারে শাওয়াল মাসের চাঁদ। চাঁদের অবস্থান বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস, ফলে ঈদ হতে পারে শনিবার। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন 19 তারিখ আকাশে ঈদের চাঁদের অবস্থান থাকলেও খালি চোখে তা দেখা যাবে শুক্রবার। এছাড়া ঈদের দিন থেকে টানা 3 দিন ঢাকা সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মুশফিকুর রহমানের রিপোর্ট। সিয়াম সাধনার পবিত্র মাহে রমজান বিদায় নিতে চলেছে, বইতে শুরু করেছে ঈদের হাওয়া। এবছর রোজা কি পুরো 30টা হবে? ঈদই বা কবে হবে, শুক্র নাকি শনিবার? এ নিয়ে আগ্রহ সবার মধ্যে। ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করে আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশে শুক্রবার দৃশ্যমান হতে পারে ঈদের চাঁদ। সেক্ষেত্রে ঈদ হবার সম্ভাবনা শনিবার। 29 রোজাতে চাঁদের বয়স হবে 0.44 দিন। এরপরে যেটা সেই সময় চাঁদের দেখার সম্ভাবনা অনেকটাই কম। যেটা 30 রোজাদের ক্ষেত্রে চাঁদের বয়স 1.5 দিনের মতো, সেই সময় চাঁদটা অনেক জায়গায় দেখা যাবে। একই সম্ভাবনার কথা জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরাও। 19 তারিখে চাঁদ এখানে থাকবে, কিন্তু চাঁদ দেখা যাবে না, টেলিস্কোপ দিয়ে দেখা যাবে, খালি চোখে দেখতে পাবে না। দেখতে পাবো 20 তারিখে, কিন্তু যদি গাণিতিকভাবে এটা করতে চায় ঈদ, গাণিতিকভাবে 20 তারিখে ঈদ। এদিকে চাঁদ রাতের গুরুত্ব তুলে ধরে ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায়ের পরামর্শ দেন ইসলামী চিন্তাবিদরা। এটি ইসলামের অন্যতম একটি উৎসব, যে রাতে আল্লাহ পাক দোয়া কবুল করেন। ঈদের দিনের সাথে এই বাদ্যযন্ত্র আর গানের আর নাচানাচির কি সম্পর্ক? সেই দিন যে জায়গায় আল্লাহ তাআলা আমাকে রোজার 1 মাস রোজার জন্য প্রতিদান দেবেন, যখন ভোর হবে আমরা খুব প্রত্যশে ফজর নামাজ আদায় করার পর খুব প্রত্যশে গোসল করব। গোসল করার পর উত্তম কাপড়, পবিত্র কাপড় পরব, আর ঈদ নামাজের আগেই সাদকাতুল ফিতরটা আদায় করে দেব। ঈদের দিন সকাল থেকে পরের 2 দিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিনেও বৃষ্টি হবে, মোটামুটি সারা দেশে বৃষ্টি হবে, তবে বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চল। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
চলতি বছরে স্থানীয় সরকারের নির্বাচন এবং বিএনপির দলীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে সমসাময়িক ইস্যুতে মতবিনিময় করার সময় এই তথ্য জানান তিনি। দায়িত্ব গ্রহণের এক মাসে অঙ্গীকার অনুযায়ী প্রায় সবগুলো বিষয়ে সরকার বাস্তবায়ন শুরু করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, এটাই বিএনপির বড় সফলতা। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের সমালোচনার জবাবে তিনি বলেন, যোগ্য ও দক্ষ মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে। সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে চলমান সমস্যার সমাধান করাও তাগিদ দেন তিনি। যে কমিটমেন্টগুলো আমরা করেছিলাম আমাদের নির্বাচনের পূর্বে, তার মধ্যে ছিল আমাদের ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট যেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি। এরপরে ছিল আমাদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ, সেটা করা হয়ে গেছে। এরপরে আমাদের আছে খাল খনন, যেটা অলরেডি শুরু হয়ে গেছে গতকাল থেকে, সারা দেশেই শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। আগামী পয়লা বৈশাখে হবে কৃষক কার্ড দেওয়া হবে। তো দিজ আর ভেরি বিগ অ্যাচিভমেন্টস, এটা ছোটোখাটো কোনো ব্যাপার না, একেবারে নতুন। কিন্তু তার যে গতি দেখছি আমি, সেই গতিটা আমি অত্যন্ত আশাবাদী। রাজধানীর বাংলা কলেজ এলাকার ভাসমান চা বিক্রেতা 6 বছরের শিশু ফাতেমা ও তার নানির জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় তালতলা এলাকায় আমরা বিএনপি পরিবারে এর নেতারা এসব উপহার পৌঁছে দেন। ফাতেমার জন্য নতুন জামা, জুতা ও প্রসাধনী সামগ্রী এবং তার নানির জন্য শাড়ি দেওয়া হয়। পাশাপাশি ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। সংগঠনটির সদস্য সচিব মোকসেদুল মমিন মিথুন সহ স্থানীয় নেতারা এই সময় উপস্থিত ছিলেন। কিছুদিন আগে বাংলা কলেজের সামনে ভাসমান চা দোকানে ফাতেমা তার নানিকে সহায়তার সময় রাস্তা পারাপারে আহত হয়। পরে একজন পুলিশ সার্জেন্ট তাকে প্রাথমিক চিকিৎসা দেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। শেষ মুহূর্তে রাজধানীতে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় যেমন লক্ষ্য করা যাচ্ছে, তেমনি নিম্ন আয়ের মানুষ ভরসা করছেন ফুটপাতের দোকানগুলোর উপর। তবে পণ্যের দাম ও মান নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন, অর্থনৈতিক চাপের প্রভাব পড়েছে ঈদ বাজারে। প্রত্যাশা অনুসারে বেচা বিক্রি হচ্ছে না। সাজ্জাদ জাহানের রিপোর্ট। কয়েকদিন পর পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে সামনে রেখে নিজের ও প্রিয়জনের পছন্দের পোশাক কিনতে রাজধানীর বিভিন্ন বিপণী বিতানগুলোতে ভিড় করছেন মানুষ। দোকানিরা বাহারি পোশাকের পরশা সাজিয়ে বসলেও বিগত সময়ের তুলনায় দাম কিছুটা বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের। সব জায়গাতে, শুধু যে এখানে বা অন্য কোথাও তা না, সবখানে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি। ইরানের একটা যুদ্ধ বা যে এখন একটা পরিস্থিতি, এই অবস্থায় দেশে সার্বিকভাবে সব জায়গাতে একটু প্রাইসটা আগের চাইতে একটু বেশি হবে, এটা খুবই স্বাভাবিক। পোশাক আশাকের দাম বেশিও থাকে, তাহলে আমরা ট্রাই করি হচ্ছে এই সময়ের কেনাকাটাটা যত স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করা যায়। পাকিস্তানি ড্রেসের থেকে বাংলাদেশি যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোই আমি বেশি প্রেফার করি, আমার কাছে সেগুলোই বেশি পছন্দের। তবে বিক্রেতারা বলছেন, কাঁচামালের দাম বাড়ায় এবার কিছুটা বাড়তি দর হাঁকতে হচ্ছে তাদের। অন্যান্য বছরে এই সময় ইফতারে খাওয়ার সুযোগ পাইতাম না, আর এই বছর ইফতারের 1 ঘন্টা আগেও কাস্টমার, 1 ঘন্টা পরেও কাস্টমার। আগের চেয়ে অনেক প্রোডাক্ট ভালো, কিন্তু আগের চেয়ে রেটও বেশি। বিভিন্ন বিপণী বিতানের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষের ভরসা এইসব দোকানগুলো। এবার লম্বা ছুটির কারণে অনেকটা আগেভাগেই ঘরে ফিরছে মানুষ, যার ফলে শপিং মলগুলোতে কিংবা বিপণী বিতানে ক্রেতা সমাগম দিনকে দিন কমে আসছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের এখনো যা কিছু অবশিষ্ট আছে তাও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী ব্যবহার করা যেসব দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিতে অস্বীকৃতি যারা জানিয়েছেন, তাদেরকেই এই জলপথটি নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়ার কথাও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্পে এসব কথা জানিয়েছেন। এদিকে সৌদি আরব, কাতার ও আমিরাতে তেল স্থাপনার আশেপাশের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইরান। শীর্ষ 2 নিরাপত্তা নেতার হত্যাকাণ্ড ঘিরে প্রতিশোধ নিতে শুরু করেছে দেশটি। পাল্টা হামলা
হামলায় কাঁপছে পুরো উপসাগরীয় অঞ্চল। তেহরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এই ঘোষণার তীব্র বিভাজন নেটো দেশগুলোর মাঝে। একই সাথে রাশিয়া ও চীনের কড়া সতর্কবার্তা সংঘাতে তেলের দাম পৌঁছতে পারে নজিরবিহীন উচ্চতায়। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের ব্যবস্থা করেছে ডিএনসিসি। সেখানে একসাথে 10,000 মুসল্লি ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পারবেন। ঈদগাহ মাঠ পরিদর্শন করে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ঈদ জামাত ঘিরে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া বৈরী আবহাওয়া বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। একটি মাত্র ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। এখানে 10,000 একসাথে নামাজ আদায় করতে পারবে। তারপরেও যদি আরো মুসল্লিরা উপস্থিত থাকে, পিছনে খোলা জায়গা আছে, সেখানে আমাদের সকল কার্পেট কিংবা ত্রিপল রেডি থাকবে। এখানে বৃষ্টির একটা আবার আছে, শনিবার দিন যদি ঈদ হয়ে যায় কিংবা শুক্রবার ঈদ হয়, সেখানে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। তো বৃষ্টি হলে সেই ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি, যাতে নামাজ আদায় করতে গিয়ে কোনো মুসল্লিদের কোনো বিঘ্ন না ঘটে। বিগত ফ্যাসিস্ট সরকার রেলওয়ে ব্যবস্থাকে ধ্বংস করে গেছে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানসম্মত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেল ব্যবস্থাকে আধুনিকায়ন করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশন বাজারে দেওয়া সংবর্ধনা ও আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের স্টপেজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের মানুষকে সরাসরি ট্রেনের জন্য চলাচল করে এই ট্রেন ব্যবস্থার উন্নয়ন করে উনি 31 দফা কর্মসূচির মধ্যে দিয়েছেন রেল বাংলাদেশের পৃথিবীর সাথে চ্যালেঞ্জ করে মান সম্পন্ন উন্নত রেল ব্যবস্থা উনি গঠন করবে ইনশাআল্লাহ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদকে সামনে রেখে ব্যস্ত জয়পুরহাটের ট্রাউজার কারখানার নারী শ্রমিকরা। কারখানাগুলোতে দিন-রাত সেলাই মেশিন আর কাঁচির শব্দ। এখানকার তৈরি ট্রাউজার মানসম্মত ও দাম কম হওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন পাইকারিরা। এমন উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ এবং সহযোগিতা দিচ্ছে স্থানীয় মহিলা বিষয়ক অধিদপ্তর। আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রে 51তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি বেসবল ম্যাচ ভেনেজুয়েলার জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। এ সময় ভেনেজুয়েলার প্রশংসা করেন তিনি। সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, ওই ম্যাচে ভেনেজুয়েলা ইতালিকে হারিয়ে ফাইনালে ওঠে। পরে ফাইনালে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভেনেজুয়েলা। তবে বাস্তবে ট্রাম্পের এই মন্তব্য কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এর আগে কানাডা ও গ্রিনল্যান্ড নিয়েও একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প। চলতি বছরের শুরুতে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এক অভিযোগে আটক করা হয়। খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোনো অঘটন ঘটেনি, কাঙ্ক্ষিত ফলাফলই হয়েছে। জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ এবং বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। 2 ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও চেলসির বিদায়ের দিনে জিতেছে আর্সেনাল। পরাগারমানের রিপোর্ট। প্রথম লেগে 3 গোলের ব্যবধানে পরাজয় ফিরতে লেগে ঘুরে দাঁড়াতে হলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মহাকাব্যই লিখতে হতো ম্যানচেস্টার সিটিকে। কিন্তু নিজেদের মাঠ স্টেডিয়ামে সফলতার গল্প লিখতে গিয়ে খেলার 22 মিনিটে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। ভিনিসিয়াস জুনিয়রের শট
বার্নার্দো সিলভা হাত দিয়ে ঠেকালে রেফারি লাল কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। পিছিয়ে থেকে রিয়ালের সীমানায় বেশ কয়েকবার আক্রমণ করলেও সফল হননি আর্লিং হালান্ডরা। দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের 2-0 ব্যবধানের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এতে 5-1 গোল করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় আলভারো আরবেলোয়ার দল। আগের ম্যাচে চেলসিকে 5-2 গোলে হারানোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই ছিল ফেভারিট। চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নের মতোই খেলল তারা। তাতে কাভারস্টো খেলিয়া, ব্রাডলি বারকোলা এবং সেনিয়া মুইউলার কল্যাণে 3-0 গোলের জয় পায় পিএসজি। এতে 2 লেগ মিলিয়ে 8-2 ব্যবধানে ইংলিশ দলটিকে পরাজিত করে শেষ 8-এর টিকিট নিশ্চিত করে লুইস এনরিকের দল। ইংলিশদের পরাজয়ের দিনে মাস্ট উইনের আরেক ম্যাচে জার্মান দল বায়ার লেভারকুসেনকে 2-0 ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এই জয়ে 2 লেগ মিলিয়ে 3-1 ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মিকেল আর্তেতার শিষ্যরা। পরাকার মান, এটিএন বাংলা। পাকিস্তানকে ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে হারানোয় আইসিসি র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের বোলার মেহেদী হাসান মিরাজের। 9 ধাপে এগিয়ে যৌথভাবে 7ম স্থানে উঠে এসেছেন তিনি। একই সাথে অলরাউন্ডারদের তালিকায় 2 ধাপে এগিয়ে 2য় স্থানে উঠে এসেছেন তিনি। শুধু মিরাজ নন, তাসকিন আহমেদ 12 ধাপে এগিয়ে 28তম এবং মুস্তাফিজুর রহমান 13 ধাপে এগিয়ে 47তম স্থানে উঠে এসেছেন। সবচেয়ে বড় লাভ দিয়েছেন নাহিদ রানা, 65 ধাপে এগিয়ে এখন তিনি 98তম স্থানে। আর ব্যাটারদের তালিকায় তানজিদ হাসান তামিম 31 ধাপে এগিয়ে 55তম স্থানে এবং লিটন দাস 10 ধাপে এগিয়ে অবস্থান করছেন 82তম স্থানে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের 9 বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক আহত, কয়েক জেলায় ট্রেন চলাচল বন্ধ, ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ, সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়, লঞ্চে উঠতে গিয়ে নিহত 1। দূরপাল্লার বাসে 1.5 গুণ ভাড়া আদায়ের অভিযোগ, অতিরিক্ত যাত্রী ট্রেনে, মহাসড়কে দীর্ঘ যানজট। দেশে শুক্রবার দেখা যেতে পারে শাওয়ালের চাঁদ, তথ্য আবহাওয়া অফিসে। ঈদের দিন থেকে টানা 3 দিন ঢাকা সহ উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস। এবং শেষ মুহূর্তের ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী, পণ্যের দাম ও মান নিয়ে ক্রেতাদের অভিযোগ, প্রত্যাশা মাফিক বেচা বিক্রি না হওয়ায় হতাশ বিক্রেতারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।